হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে আল-বেরুনি সম্পর্কে, অর্থাৎ আল-বেরুনি কে ছিলেন এবং তাকে নিয়েই মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে কিন্তু তোমাদের সঙ্গে একটা সংক্ষিপ্ত আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নম্বর দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন তোমাদের পে করতে হচ্ছে না, কারণ তোমাদের জন্য একটা খুবই সুন্দর অফার রাখা হয়েছে। তোমরা কিন্তু শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা সুন্দর অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই রাখা হয়েছে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারে প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় সরাসরি শুরু করছি। দেখো, মূলত আলোচনা করব আল-বেরুনি সম্পর্কে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে বলেছে 973 খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার অন্তর্গত খারাজিম রাজ্যের রাজধানী খিবাতে আল-বেরুনি জন্মগ্রহণ করেন। তাহলে আল-বেরুনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মধ্য এশিয়ার অন্তর্গত খারাজিম রাজ্যের যে রাজধানী ছিল খিবা, সেখানে আল-বেরুনি জন্মগ্রহণ করেছিলেন। কবে করেছিলেন? 973 খ্রিস্টাব্দে। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলেছে দেখো, আল-বেরুনির পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে সুলতান মাহমুদ সভাসদ রূপে তাকে আমন্ত্রিত করেন এবং সুলতান মাহমুদের ভারত আক্রমণকালে আল-বেরুনি ভারতে এসেছিলেন। তাহলে কি হলো? সুলতান মাহমুদ যখন ভারত আক্রমণ কালটা তার চলছিল, সেই সময়কালে কিন্তু আল-বেরুনি ভারতে এসেছিলেন। ঠিক আছে? মূলত কেন এসেছিলেন? কারণ আল-বেরুনির পাণ্ডিত্যে মুগ্ধ হয়েছিলেন। কে মুগ্ধ হয়েছিলেন? সুলতান মাহমুদ। সেই আল-বেরুনির পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে সুলতান মাহমুদ কি করেছিলেন? আল-বেরুনিকে তার সভাসদ রূপে আমন্ত্রিত করেছিলেন। ঠিক আছে? এবং সেই সুলতান মাহমুদের ভারত আক্রমণকালে কিন্তু এই আল-বেরুনি ভারতে এসেছিলেন। ঠিক আছে? আচ্ছা, বলেছে দেখো, খুব সহজেই এদেশের শিক্ষা সংস্কৃতির প্রতি আকৃষ্ট হন আল-বেরুনি। অর্থাৎ এই যে দেশের যে শিক্ষা সংস্কৃতিটা রয়েছে, সেটার প্রতি কিন্তু খুব সহজেই এই আল-বেরুনি আকৃষ্ট হন। ঠিক আছে? এবং তিনি ভারত সম্পর্কিত বহু তথ্য লিপিবদ্ধ করেছেন তার তহকিত-ই-হিন্দ গ্রন্থে। ঠিক আছে? বা এটাকে কিন্তু তহকিক-ই-হিন্দ গ্রন্থও কিন্তু বলা হয়ে থাকে। তাহলে আল-বেরুনির যদি একটি অন্যতম উল্লেখযোগ্য গ্রন্থের কথা বলি, সেটা ছিল কিন্তু তার এই গ্রন্থটা, যে তহকিত-ই-হিন্দ গ্রন্থ। ঠিক আছে? তাহলে কি হলো? আল-বেরুনি ভারতে আসলেন সুলতান মাহমুদের ভারত আক্রমণকালে, এবং তিনি কি ভারত সম্পর্কিত বহু তথ্য লিপিবদ্ধ করলেন তার একটি উল্লেখযোগ্য গ্রন্থে। গ্রন্থটির নাম ছিল তহকিত-ই-হিন্দ। ঠিক আছে? আচ্ছা, তো মূলত তিনি ভারতে আসলেন, ভারত সম্পর্কে তার যে অভিজ্ঞতা সেটা লিপিবদ্ধ করলেন তার একটি গ্রন্থে। তো সেই গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি? দেখো, সেই গ্রন্থ থেকে আমরা বলেছে যে এই গ্রন্থ থেকে এদেশের রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতি সম্পর্কিত বহু তথ্য জানা সম্ভবপর হয়। অর্থাৎ আল-বেরুনি যে দেশে আসলেন, দেশের যে শিক্ষা সংস্কৃতির প্রতি তিনি আকৃষ্ট হলেন এবং কি যে ভারত সম্পর্কে বহু তথ্য লিপিবদ্ধ করলেন তিনি তার একটি বিখ্যাত গ্রন্থে, যেটা নাম ছিল তহকিত-ই-হিন্দ। তো এখান থেকে মূলত আমরা কি জানতে পারি? সেই সময়ের ভারতের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সম্পর্কিত বিভিন্ন যে তথ্যগুলি রয়েছে সেগুলো কিন্তু আমরা জানতে পারি। তার সাথে সাথে কি জানতে পারি? তার গ্রন্থ থেকে জানা যায় যে উত্তর ভারতের একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের কথা, অর্থাৎ উত্তর ভারতের যে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র অর্থাৎ যে ছোট ছোট যে রাজ্যগুলি ছিল সেটার কথা জানা যায়। আর কি জানা যায়? যে এই সমস্ত রাজ্যগুলি পরস্পর বিবাদমান ছিল এবং তারা বৈদেশিক আক্রমণ প্রতিহত করার কোনো কিন্তু যে পরিকল্পনা গ্রহণ করতে পারেনি। এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে হলে কিন্তু যে আল-বেরুনির গ্রন্থটি যেটা রয়েছে তহকিত-ই-হিন্দ, সেটা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য।
আচ্ছা, বলেছে দেখো যে এই গ্রন্থটি ভারতের ইতিহাস জানার ক্ষেত্রে এক অমূল্য সম্পদ। কেন এরকম বলা হচ্ছে? কারণ এই গ্রন্থটি থেকে কিন্তু আমরা ভারতের যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটা কিন্তু জানতে পারি। ঠিক আছে, সেই সময়কার মূলত আলবেরুনি সেই সময়কার ভারতের যে রাজনৈতিক অবস্থা, যে সামাজিক অবস্থা, সাংস্কৃতিক সম্পর্কিত বিভিন্ন যে সমস্ত তথ্যগুলি রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হলে কিন্তু এই আলবেরুনির গ্রন্থটি একটি অমূল্য সম্পদ। ঠিক আছে, আচ্ছা, মূলত আলবেরুনি কে ছিলেন বা তাকে নিয়ে আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।